হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? হ্যালো ভাইয়েরা, কি অবস্থা সবার? কে কেমন আছো একটু বলো। 2-3 মিনিট দেরি হয়ে গেল। আহ, সাধারণত মেহেদি তোমাদের ক্লাস নেয়, তাই তো? আব্দুল্লাহ আল মেহেদি। আজকে আমি একটু নেই, মেহেদি ভাই একটু ব্যস্ত আছে। আজকে ক্লাসটা একটু আমি নিয়ে দেখি। তোমাদের সাথে ফার্স্ট পেপার নিয়ে সাধারণত তো কথাবার্তা কম হয়। আজকে ভাবলাম যে তোমাদের একটু ফার্স্ট পেপারে ক্লাসে যাই। তো ফার্স্ট পেপার নিয়ে কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমরা অবশ্যই শুনবো আজকে। তার আগে বলো যে কে কেমন আছো, আগে সেটা বলো। মিশাইল বলছে আপনাদের দোয়ায় ভালো আছি, কাম ব্যাক করতে পারছি। থ্যাংক ইউ মিশাইল। আগে বলো কে কেমন আছো, তারপরে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করা যাবে। অনেকদিন পরে আপনাকে ক্লাসে পেয়েছি। কই অনেকদিন কই, আমি তো তোমাদের সেকেন্ড পেপার মাঝে মাঝে নেই না নাকি? আমি তো মাঝে মাঝে নেই তোমাদের ক্লাস, হয়তো একটু কম নেই কিন্তু নেই তো। আচ্ছা, সবাই মোটামুটি ভালোই আছো? ওকে। আচ্ছা, তার আগে একটুখানি বলো তো যে বাংলা প্রথম পত্র নিয়ে তোমরা কে কোন ধরনের সমস্যা ফেস করছো, আগে সেটা একটু বলো, তারপরে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করা যাবে। বাংলা প্রথম পত্র নিয়ে আগে বলো যে কে কোন ধরনের সমস্যা ফেস করছো, তারপরে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। সালমা বলছে নামাজের বিরতি। নামাজের বিরতি ভাই দিব, 5-10 মিনিট একটু পড়াশোনা করে নি, ঠিক আছে? আহ, আচ্ছা ভাইয়া, কবিতা নিয়ে একটু সমস্যা আছে। জুথি নামক একজন বলছে যে ভাইয়া কবিতা নিয়ে সমস্যা আছে। শোনো, আর সত্যি কথা বলতে কবিতা একটু সমস্যা আমাদের কম বেশি সবারই আছে। এই কবিতার সমস্যার মূল কারণ হচ্ছে একটাই, যে যে কোনো ভাবে হোক কবিতাকে আসলে আমরা ভিতরে ধারণ করতে পারি না। মনে করো একটা গল্প, অপরিচিত গল্পটা পড়তে আমাদের খুব ভালো লাগে, কিন্তু মনে করো যে সোনার তরী কবিতাটা, তাহারই পড়ে মনে কবিতাটা আমরা পছন্দ করি না। কেন পছন্দ করি না? এটার কারণ হচ্ছে একটাই, কবিতা দেখলেই কেমন যেন একটু গা জ্বালা করে, অস্বস্তি লাগে। এই হচ্ছে আমাদের মূল কারণ। তো আমি একটা কথা বলি, গদ্যর থেকে অর্থাৎ গল্পের থেকেও কিন্তু কবিতা অনেক সহজ। শুধু একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কবিতা পড়ার আগে ওই কবিতার দেখবা একটা মূল ভাব আছে। যেমন এই যে তাহারই পড়ে মনে কবিতাটা আজকে আমরা আলোচনা করব, তোমরাও জানো। তো এই তাহারই পড়ে মনে এই কবিতার কি একটা মূল ভাব আছে, একটা মূল বক্তব্য আছে। তুমি যে কোনো কবিতা পড়ার আগে আগে ওই মূল ভাব বা মূল বক্তব্যটা আগে পড়ে আসবা। তুমি মূল ভাব বা মূল বক্তব্য পড়ার সময় তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আহ এই কবিতাটা কি নিয়ে বলতে চেয়েছে। তারপরে যে কাজটা করবা, এটা হচ্ছে নাম্বার 1 কাজ। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কবিতা পড়বা আস্তে আস্তে, ধীরে ধীরে ধীরে। তোমরা যেটা করো, অনেক দ্রুত পড়ে ফেলো। এর ফলে যেটা হয়, কবিতার মধ্যে প্রত্যেকটা কবিতার কিন্তু দেখবে একটা মেসেজ আছে। প্রত্যেকটা কবিতার দেখবা একটা বার্তা কিন্তু থাকে। একজন কবি, একজন লেখক, সে তো এমনি এমনি লেখে না, তার লেখার মধ্যে লেখার একটা কারণ থাকে। তো সেই কারণটা কি? যে এই যেমন তাহারই পড়ে মনে কবিতা, উনি কি বলতে চাচ্ছেন, তার বক্তব্যটা কি। এটার জন্য কি করতে হবে, একেবারে শুরু থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কবিতার লাইন বাই লাইন পড়তে হবে। তারপরে কি করতে হবে, কবিতা পড়তে যেয়ে দেখবা যে দুটো একটা শব্দে তুমি আটকায় যাচ্ছ। তো আটকায় যাবে, এটাই স্বাভাবিক, কেননা পৃথিবীর সবাই তো আসলে সকল শব্দের অর্থ জানে না, আর জানার কথাও না। তো তুমি যে কাজটা করবা, যে কবিতাটা পড়তে যে যেখানে তুমি আটকায় যাবা, আমি ধরে নিচ্ছি তাহারই পড়ে মনে কবিতায় তুমি একটা শব্দে আটকায় গিয়েছো, যে আহ অলোক, অলোকের পাথার বাহিয়া। আমি ধরে নিচ্ছি যে পাথার শব্দটার অর্থ তুমি জানো না, অলোক শব্দটার অর্থ জানো না। তুমি সাথে সাথে শব্দার্থে চলে যাও। শব্দার্থের পাশাপাশি তুমি দেখো টিকা আছে, টিকাতে চলে যাও। তুমি যখন ওই অজানা শব্দের অর্থটা সুন্দর করে জেনে আসবা, তখন দেখবা কবিতাটা তুমি আস্তে আস্তে পড়ার মধ্যে একটু মজা পাচ্ছ। ঠিক আছে?
এবং এইভাবে ধীরে ধীরে একেবারে গল্পের মতো করে কবিতা পড়া যাবে না, ধীরে ধীরে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে বুঝে কবিতাটা যখন তুমি পড়বা তখন দেখা যাবে যে তোমার কাছে কবিতাটা কিন্তু অনেক অনেক সহজ লাগছে। আচ্ছা, এই ছিল কবিতা নিয়ে কথা। এখন তোমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছো যে তোমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন লেখা নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে। তো এক্ষেত্রে ভাই আমি তোমাদের একটাই পরামর্শ দিব, সেটা হচ্ছে যে কোনো গল্প বা কবিতা পড়ার সাথে সাথে তুমি যে কাজটা করবা একেবারেই সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমার কাছে যে গাইড বইটা রয়েছে এই গাইড বই থেকে তুমি সাথে সাথে ওই গল্প বা কবিতাটা উপর ভিত্তি করে যে কোশ্চেন গুলো ওই গাইড বইয়ে আছে তুমি চেষ্টা করবা এই গাইড বই থেকে একবার হলেও প্রশ্নগুলো একটু চোখ বুলানোর চেষ্টা করবা। আমি কি বোঝাতে পারছি? মনে করো আজকে তাহারাই পড়ে মনে এই কবিতাটা আমি পড়াবো, তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে কবিতাটা পড়ানোর সাথে সাথে আজকে জাস্ট 10 মিনিট 15 মিনিট তোমার গাইড বইয়ে যে প্রশ্নগুলো আছে বিশেষ করে সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে তুমি এই প্রশ্নগুলো একটু চোখ উল্টালে, মানে পাতা উল্টায় উল্টায় দেখলে যে কি বলতে চেয়েছে, প্রশ্নগুলোর কোয়ালিটি কেমন, স্ট্যান্ডার্ড কেমন, এই প্রশ্নগুলো দ্বারা কি বোঝাতে চেয়েছে, তখন তুমি দেখবা যে মোটামুটি ভাবে তুমি ওই কবিতা যা যা পড়েছিলে ওই সৃজনশীল প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে ঠিক তাই ও পরীক্ষায় আসলে পারা যায়। এবং সৃজনশীলের একটা বড় সুবিধা হচ্ছে একটা বা দুইটা প্রশ্ন যদি তুমি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো দেখা যাবে কি দেখা যাবে যে তুমি মোটামুটি ভাবে লিখে আসতে পারবা, এমন না যে তুমি একেবারে লিখতে পারবা না। একমাত্র ক নাম্বার প্রশ্নে যে জ্ঞানমূলক প্রশ্নটা থাকে ওইখানে আসলে বানায় লেখার কিছু থাকে না। মনে করে একটা প্রশ্ন আসছে যে সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করে, তো এইখানে তো আসলে তুমি বানায় লিখে কিছু করতে পারবা না, ঠিক আছে? সো জ্ঞানমূলক অর্থাৎ ক নাম্বারের প্রশ্ন বাদে আর তুমি যাই লেখো না কেন মোটামুটি ভাবে কানেক্টেড হলেই হবে আর কি, ঠিক আছে? তো অনেকে বলছো যে লেখক পরিচিতি মনে থাকে না, দেখো এটা নিয়ে একটা কথা বলি। লেখক পরিচিতি সত্যি কথা বলতে একেবারে শর্টকাটে একটা কথা বলি, লেখক পরিচিতি যে সাহিত্য কর্মটা রয়েছে সাহিত্য কর্মটা সবচেয়ে ভালোভাবে পড়বা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একবার পড়লে কখনোই লেখক পরিচিতি বা কবি পরিচিতি কিন্তু পারা যাবে না। তুমি যদি ধরে নাও যে একবার পড়বা এবং একবার পড়ে রেখে দিবা, 1 বছর পরে তোমার ওটা মনে থাকবে, এটা বাস্তবে কখনোই সম্ভব না। বেটার বারবার এটা পড়তে থাকো, বারবার বারবার বারবার, ঠিক আছে? তো চলো তাহলে একটু পরে যেহেতু একটু নামাজে বিরতি দিতে হবে, আমরা তাহলে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। এবং তোমরা জানো যে আজকে তোমাদের ক্লাসের টপিক তাহারই পড়ে মনে, এবং তাহারই পড়ে মনে বুঝতেই পারছো ইতোমধ্যেই আমি মনে করি যেটা তোমরা অনেকেই কবিতাটা পড়েছো। তো যারা পড়েছো খুবই ভালো, যারা পড়োনি এখনো পর্যন্ত আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এবং আহ যারা এখনো পর্যন্ত কবিতাটা পড়েনি আজকে আমরা ঘন্টাখানেক ক্লাসে এমন ভাবে ভাইয়ের কথাগুলো শুনবো যেন আজকের ক্লাসের পরে এই তাহারেই পড়ে মনে এই কবিতাটা যেন আর কোনোভাবে আর পড়া না লাগে। এবং আরেকটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে তাহারেই পড়ে মনে কবিতাটা যতটা না ইন্টারমিডিয়েটের জন্য গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য। কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখো, এই কথাটা আমি জানি তোমাদেরকে অনেকেই বলবে না, আমি বলে রাখলাম যে ইন্টার পরীক্ষার জন্য তাহারই পড়ে মনে কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, নো কনফিউশন। কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য অর্থাৎ সামনের বছর তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে নাকি, সো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সামনের বছর মানে তার পরের বছর 2-1 বছর পরে তো পরীক্ষা দিবা, দেখা যাবে কি দেখা যাবে তাহারই পড়ে মনে কবিতা থেকে একটা শব্দার্থ আসছে এবং কি বলবো ওই শব্দার্থটা তোমাকে উত্তর করতে হবে। এবং যে কয়টা কবিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় অ্যাডমিশন টেস্টের জন্য তার মধ্যে তাহারই পড়ে মনে একটা।
আচ্ছা, একটু কাইন্ডলি আমাকে একটু জানাও, আমি কি নামাজে বিরতি দিব নাকি দিব না, এবং কখন দিলে ভালো হয়, দ্রুত। ও, সানাউল্লাহ বলছে শিখা অফিসে বসে ক্লাস করছি। ওরে বাবা রে, কি ব্যাপার সানাউল্লাহ, তোমার সাথে দেখা হলো না কেন? আচ্ছা, তার আগে একটুখানি বলো তো যে আহ, নামাজের বিরতি কখন দিব এবং কখন দিলে ভালো হয়। আমি চাচ্ছিলাম জাস্ট 5টার সময় ব্রেকটা দিতে। আমারও তাই মনে হয় যে এখনই ব্রেকটা দেওয়া ভালো, কেননা এরপরে মূল পর্বে ঢুকে গেলে তখন হয়তো আর সময় পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা মূল কবিতার মধ্যে ঢুকে যাব খুব দ্রুতই। তার আগে আমরা ছোট্ট করে একটা নামাজি বিরতি দিয়ে নিই। এই যে তোমরা বলছো যে ভাই নামাজি বিরতিটা এখনই দেন, তাহলে আমি একটা কাজ করছি, আমরা নামাজি বিরতি নিয়ে নিচ্ছি। আমরা ঠিক নামাজ পড়ে এসে একেবারে মানসিকভাবে চাঙ্গা হয়ে এসে কবিতাটা এমন ভাবে শুরু করবো, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করছি। তো চলো তাহলে ছোট্ট করে নামাজের ব্রেকটা নিয়ে নিই আমরা। নামাজের বিরতি বেশিক্ষণ দিলাম না, একটু দ্রুত চলে আসবা। 10 মিনিট দিলাম, ঠিক আছে? ঠিক 10 মিনিট পরে জাস্ট অন টাইমে ক্লাসে চলে আসবা। আমরা আজকে কবিতাটা সুন্দর করে বুঝবো, এটার উপরে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করব, এবং যদি সময় থাকে আমরা চেষ্টা করব একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করা। ওকে, থ্যাংক ইউ।
ওকে, হ্যালো ভাইরা, কথা শুনতে পাচ্ছ? ওকে, সো ছোট্ট একটা ব্রেক দিছিলাম, নামাজের বিরতি। আমার মনে হয় বিরতির টাইম ওভার হয়ে গেছে, 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে গেছে। এখন তাহলে চলো আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি এবং আমাদের আজকের তাহারেই পড়ে মনে, দেখি কাকে মনে পড়ে, কতটা মনে পড়ে, এটা একটু বুঝে আসি। ওকে, সো চলো শুরু করা যাক। কথা মনে হয় শোনা যাচ্ছে। এখন তাহলে আমরা আজকে একেবারে শুরু করব যেটা নিয়ে, সেটা হচ্ছে তোমরা আজকে ক্লাসের শুরুতে যখন তোমাদের কথা শুনছিলাম, তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া কবি পরিচিতি একটু কঠিন লাগে। তো কবি পরিচিতি সত্যি কথা বলতে এখানে বোঝাবুঝির কিছু নাই, এটা একটু কঠিন। তবে এটা চাইলে সহজ করা যায় কিছু টেকনিকের মাধ্যমে, কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে। এটা কিন্তু চাইলে আমরা সহজ করতে পারি। কেমন সেটা? মনে করো আমি ধরে নিচ্ছি যে আমার কবিদের যে জন্মসাল এবং মৃত্যুসাল আমার মনে থাকে না, ঠিক আছে? আমি কথার কথা ধরে নিচ্ছি যে কবিদের জন্মসাল মৃত্যুসাল আমার মনে থাকে না। তো এটার জন্য দেখো একটা শর্টকাট টেকনিক একটু তোমাদের শিখিয়ে দিচ্ছি, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। মনে করো আমি আজকে বাসায় ছোট্ট করে একটা পেজ নিলাম, সেই পেজের বাম পাশে আমি লিখলাম কবি, ডান পাশে লিখলাম জন্ম মানে জন্মসাল, আর তার ডান পাশে লিখলাম মৃত্যু। তুমি যদি এইভাবে জাস্ট একটা পেজে একটা পাতায় সুন্দর করে তুমি তোমার বইয়ের খেয়াল করে দেখো, ঘুরে ফিরে মাত্র কয়েকজন কবির জন্মসাল এবং মৃত্যুসাল আছে এবং যেখানে তুমি পাজেলড হয়ে যাও। তো আমি যদি ধরে নিই, কথার কথা আমি বললাম রবীন্দ্রনাথ, আমি একটু শর্টকাটে লিখছি, বেশি ডিটেলস লিখলাম না। রবীন্দ্রনাথ জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268। মৃত্যু আমি শর্টকাটে লিখলাম 1941 খ্রিস্টাব্দ। কাজী নজরুল ইসলাম, আমি শর্টকাটে লিখলাম নজরুল ইসলাম। তো নজরুল কত? 1899, 1976। ঠিক একইভাবে আমরা আজকে কার আলোচনা করব? সুফিয়া কামাল। তো মনে করো যে সুফিয়া কামাল কত সালে? 1911 থেকে 1999, আমি যদি ভুল না করি। তাহলে দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমি লিখে ফেললাম, লেখার ফলে কি হলো? বই থেকে যখন এই তথ্যগুলো পড়া হয় তখন না বেশ কঠিন লাগে, কিন্তু যখন তুমি একটা পেজে এইভাবে জন্মসাল মৃত্যুসাল একটা পেজে তুমি লিখবে এবং লেখার পরে এই পেজটা তুমি তোমার পড়ার টেবিলের সামনে বা এমন একটা জায়গায় রাখবা যেন তোমার চোখে পড়ে। কেননা এটা শুধু লিখে রাখলে তো হবে না, এটা মাঝে মাঝে একটু দেখতে হবে। তাহলে দেখো এইভাবে যদি তুমি জন্মসাল মৃত্যুসালটা একটা জায়গায় লিখে দুই একবার দেখো, দেখবা খুব সহজে তোমার মনে থাকবে। ওকে, তাহলে দেখো সুফিয়া কামালের আমি লিখে রাখলাম যে 1911 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 1999 সালে মৃত্যুবরণ করেন। এবং সুফিয়া কামাল সম্পর্কে এখানে তার জন্ম কোথায়, পৈতৃক নিবাস কোথায়, মায়ের নাম কি ছিল, এটা সেটা। এবং আমরা সবাই জানি যে বাংলা সাহিত্যে যে কয়জন মুসলিম সাহিত্যিক রয়েছেন, বিশেষ করে বাঙালি মুসলিম নারীদের মধ্যে যে কয়জন সাহিত্যিক নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তার মধ্যে সুফিয়া কামাল অন্যতম। এবং তিনি যে শুধু কবি ছিলেন তা না, তিনি কিন্তু বাংলাদেশে অনেক আন্দোলন, বিশেষ করে যে নারী আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন। তো এখন সোজা কথা যদি আমি বলি, তার এই বিষয়গুলো আমার মনে হয় একবার দুইবার যদি তুমি রিডিং পড়ো তুমি এমনি পারবা, ঠিক আছে? এই বিষয়টা এমন না যে এটা পারা যাবে না। এবং তার এই সারা জীবনে তার এই সার্বিক কার্যক্রমের জন্য তাকে কিন্তু জননী সম্ভাষণে কিন্তু ভূষিত করা হয়, অর্থাৎ জননী নামে তাকে ডাকা হয়। বুঝতে পেরেছো? ভূষিত করা মানে হচ্ছে কাউকে সম্মানিত করা। এবার দেখো কবি পরিচিতির মধ্যে দেখবা সুফিয়া কামালের মধ্যে কিন্তু তেমন কিছু নাই। শুধু তুমি একটাই কাজ করবা, যে কোনো কবির যে সাহিত্য কর্মটা রয়েছে এটা খুব সুন্দর করে পড়বা। তো ধরে নিচ্ছি সুফিয়া কামালের তুমি বইয়ের দিকে তাকিয়ে দেখো, সাহিত্যকর্ম কিন্তু আসলে অনেক কম, অল্প কয়েকটা। সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, এই ঘুরে ফিরে 4টা 5টা। তাহলে আমার কথা হচ্ছে যে এই
কাব্য বলি বা গল্প বলি, উপন্যাস বলি, নাটক বলি, যাই বলি না কেন, যে কোনো লেখকের সাহিত্যকর্ম যখন তুমি একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় 4 বার পড়বা, তখন দেখবা ভাইয়া তোমার এটা অটোমেটিক ভাবে মাথার মধ্যে ঢুকে যাবে। এবং আমি কিন্তু আজকে ক্লাসের শুরুতে একটা কথা বলেছি, তাহারই পরে মনে কবিতাটা যতটা না ইন্টারমিডিয়েট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ, তার থেকে অ্যাডমিশনের জন্য কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যদি বিগত 2 থেকে 4 বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন একটু অ্যানালাইসিস করো, তুমি অ্যানালাইসিস করলেই দেখতে পাবে প্রায় প্রতি বছর কোনো না কোনো বোর্ডে কিন্তু তাহারই পরে মনে কবিতা থেকে প্রশ্ন আসে। তো যেহেতু তাহারই পরে মনে কবিতাটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমাদের কবিতাটা খুব সুন্দর করে বুঝতে হবে। এবং তিনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এই হচ্ছে সেই পুরস্কারগুলো, এখানে বোঝানোর কিছু নাই, এই জন্য আমি আর বেশি কিছু বলছি না। এখন এই কবিতাটা এত যেহেতু গুরুত্বপূর্ণ, আমরা সুন্দর করে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব। তার আগে চলো তাহারই পরে মনে কবিতা আসলে কি, এই কবিতা দ্বারা কি বোঝাতে চেয়েছেন লেখক আমাদেরকে, এইটা চলো আগে একটু বুঝে আসি। আজকে ওই নামাজে বিরতির আগে আমি বেশ কয়েকটা কথা তোমাদেরকে বলছিলাম, তার মধ্যে একটা কথা এমন ছিল যে তোমাদের কবিতা পড়তে ভালো লাগে না। এর মূল কারণ কি জানো? এর মূল কারণ হচ্ছে একটাই, কবিতার কিন্তু একটা বক্তব্য থাকে, কবিতার একটা ভাষা থাকে, কবিতার একটা মেসেজ থাকে। আমরা কিন্তু যেভাবেই হোক ওই কবিতার ওই বক্তব্য বা ভাষাটা কিন্তু আসলে বুঝি না, আর এই জন্য আমাদের কঠিন লাগে। যেমন তাহারই পরে মনে কবিতাটার তুমি যখন মূল বক্তব্যটা পড়বা, আমি ক্লাসের শুরুতে বলছি যে কবিতা পড়তে বিরক্তি লাগছে, আগে কবিতার যে মূল বক্তব্য আছে ওইটা একটু পড়ে আসো, তাহলে দেখবা তোমার পড়াটা 50% ইজি হয়ে গেছে। যেমন তাহারই পরে মনে কবিতায় এটার মূল বক্তব্যটা কি, আমি আমার মতো করেই বলি, আমি জানি না তোমাদের বইয়ে কি আছে, কারণ ওইগুলো আসলে পড়ার সময় হয় না। তাহারই পরে মনে কবিতার মূল বক্তব্য হচ্ছে স্মৃতি কাতরতা। স্মৃতি কাতরতা কি? প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণী কিন্তু একটা মায়ার বন্ধনে আবদ্ধ। কোনো না কোনো ভাবে আমরা একটা অ্যাট্রাকশন, একটা আবেগ, একটা মায়া, একটা মমতা, একটা ভালোবাসার বন্ধনে কিন্তু আমরা সবাই আবদ্ধ থাকি। এই শব্দগুলো শুনতে কেমন একটু আনইজি লাগে, কিন্তু এটাই সত্য। এবং এই মায়া, এই মমতা, এটা যে শুধু তোমার আমার মধ্যে তা না। তুমি প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর দিকে তাকিয়ে দেখবে একটা মায়ার বন্ধনে সবাই আবদ্ধ। অনেক মায়া, অনেক মমতা হয়তো দেখা যায় না, কিন্তু আসলে সবার মধ্যে একটা কোনো না কোনো দিক থেকে একটা কানেকশন আছে। আমি কি বোঝাতে পারছি? সো এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কবি সুফিয়া কামাল তিনি অনেক বেশি স্মৃতিকাতর হয়েছেন। কার প্রতি স্মৃতিকাতর হয়েছেন? তিনি স্মৃতিকাতর হয়েছেন তার প্রাক্তন স্বামীর প্রতি। সেই স্বামীটার নাম কি ছিল? সৈয়দ নেহাল হোসেন। তাহলে একজন মানুষের স্বামী হারানোর যে বেদনা বা স্বজন হারানোর যে বেদনা, সেই বেদনা কিন্তু মূলত ফুটে উঠেছে তাহারই পরে মনে কবিতায়। মনে করো কথার কথা, তাহারই পরে মনে কবিতায় 3টা চরিত্র তুমি যদি এখানে একটু ইমাজিন করো, চরিত্র মনে করো যে এখানে সুফিয়া কামাল তিনি এখনো বেঁচে আছেন, তার স্বামী মারা গেছেন। এবার সুফিয়া কামালকে এসে তার মনে করো যে কোনো একটা বন্ধু, তার কোনো একটা স্বজন, কোনো একজন পরিচিত জন এসে তাকে বারবার বারবার জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার আজকে মন খারাপ কেন? চারিদিকে এত ভালো আবহাওয়া, চারিদিকে এত কিছু পরিবেশ এত সুন্দর, চারিদিকে ফাগুন মাস বিরাজ করছে, চারিদিকে বসন্তের কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর আবহাওয়া, চারিদিকে প্রকৃতি দেখো কি সাজে সজ্জিত হয়েছে, তোমার আজকে এত কেন মন খারাপ? তাহলে এই যে তথাকথিত, আমি বললাম এখানে এই হচ্ছে অন্য ব্যক্তি, অন্য যে কোনো একজন ব্যক্তি হতে পারে, কবির পরিচিত যে কেউ একজন, এই হচ্ছে মনে করো সুফিয়া কামাল। আর সুফিয়া কামাল কথা বলছেন তার প্রাক্তন স্বামীকে নিয়ে।
প্রাক্তন স্বামীকে নিয়ে কেন কথা হচ্ছে? প্রাক্তন স্বামীকে নিয়ে এই জন্য কথা হচ্ছে যে এই যে চারিদিকে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, চারিদিকে যে বসন্তের কি সুন্দর আবহাওয়া বিরাজ করছে, ওই অন্য ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যখন বারবার 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 সুফিয়া কামালের কাছে জিজ্ঞাসা করছে যে কেন তোমার মন খারাপ, কি হয়েছে, তখন সুফিয়া কামাল ঠিক বারবার করে তার সেই প্রাক্তন স্বামীকে উদ্দেশ্য করেই কথাগুলো বারবার বলছেন বিভিন্ন ভাবে, যে আমার আসলে এই জন্যই মনটা খারাপ। একেবারে সোজা বাংলায় যদি বলি, তুমি এসে আমার কাছে আজকে জিজ্ঞাসা করলে যে ভাই আজকে আপনার মনটা খারাপ কেন, তখন আমি বললাম, কথার কথা বললাম যে মনে করো আমি খোলামেলা বললাম যে আজকে আমার একজন প্রিয়জন মানুষ বা আমার খুব কাছের একজন রিলেটিভস মারা গেছে কোনো না কোনো কারণে। তাহলে তুমি আমার কাছে বিভিন্ন অ্যাঙ্গেলে জানার চেষ্টা করছো যে তার কি হয়েছিল, হঠাৎ করে কেন তিনি মারা গেলেন, কিভাবে কি হলো। আর আমি এই যে উত্তরটা দিচ্ছি বিভিন্ন প্রক্রিয়ায়, এটাই হচ্ছে আমি তোমাকে বোঝাচ্ছি কবিতার মাধ্যমে। তাহলে মূল বিষয়টা কি, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে তাহারেই পড়ে মনে বলতে এখানে কাকে মনে পড়ে কবির, আমি কিন্তু এতক্ষণ ধরে তাই বললাম। এবার তাহলে চলো ওই যে তৃতীয় ব্যক্তিটা এসেছিল, সে দেখো কিভাবে কবিকে জিজ্ঞাসা করছে। এই কবিতাটা কি মূলত হচ্ছে একটা কথোপকথন রিলেটেড কবিতা, একটা ডায়ালগ স্পিচ জাস্ট। ওই যে তৃতীয় ব্যক্তি কবিকে বারবার 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 জিজ্ঞাসা করছে আর কবি সেটার একটু উত্তর করছে, জাস্ট এটুকু। তাহলে চলো দেখি সেই তৃতীয় ব্যক্তিটা, অর্থাৎ তুমি যে আমাকে বারবার জিজ্ঞেস করছিলে সেই প্রশ্নগুলো কেমন ছিল, চলো আমরা সেইটা একটু দেখে আসি। প্রশ্নগুলো মনে করো সেই তৃতীয় ব্যক্তি সে কবিকে জিজ্ঞাসা করছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। মনে করো যে তৃতীয় ব্যক্তি এসে কবি সুফিয়া কামালকে সরাসরি জিজ্ঞেস করছে, কি রে তুমি এত নীরব হয়ে আছো কেন, চারিদিকে ফাগুন মাস। ফাগুন শব্দটা এসেছে কোথা থেকে? ফাগুন শব্দটা এসেছে হচ্ছে মূলত ফাল্গুন থেকে। ফাল্গুন শব্দে এটাকে বলা হয় বাংলা ব্যাকরণের ভাষায় অন্তর্হতি, অর্থাৎ মাঝখান থেকে দেখো লটা নাই আর সবই আছে, তো এই যে মাঝখান থেকে চলে গেল ল, এটাই হয়ে গেল ফাগুন। ধরায় মানে কি? ধরায় মানে হচ্ছে পৃথিবীতে। ধরায় মানে কি? ধরায় মানে হচ্ছে পৃথিবী। তো চলো দেখি, তৃতীয় ব্যক্তি কবিকে জিজ্ঞেস করছে যে ধরাতে অর্থাৎ পৃথিবীতে এত সুন্দর বসন্ত বিরাজ করছে আর তুমি নীরব কেন হয়ে আছো। তারপরে বলছে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বরিয়া মানে কি? বরিয়া মানে হচ্ছে বরণ করে, বরণ করে নেয়া। বরণ তো বোঝো, আমার মনে হয় এটা বোঝানোর কিছু নাই। তো ওই তৃতীয় ব্যক্তি কবিকে বলছে যে বসন্তকে, বসন্ত তুমি একটু চিন্তা করে দেখো, কিছুদিন পরে হচ্ছে, সরি কিছুদিন পরে না, শীতের পর পরে বসন্ত চলে আসে। বসন্তকালে দেখেছো কত সুন্দর আবহাওয়া বিরাজ করে, চারিদিকে কুকুলের কোকিলের কুহু কুহু ডাক, তারপরে কি সুন্দর সুন্দর ফুল ফোটে। আর সবচেয়ে ভালো লাগে আমার বিশেষ করে যেটা, কি সুন্দর মৃদুমন্দ একটা বাতাস, মানে মনে হয় যে একেবারে এর থেকেও মানে জীবনের থেকে ভালো মুহূর্ত আর হতে পারে না। আর এই ভালো ভালো এই মুহূর্তে সাধারণত যারা একটু কবি সাহিত্যিক হয়ে থাকেন তারা আসলে বিভিন্ন রচনা রচনা করেন, সেটা কবিতা হতে পারে, গান হতে পারে বা যে কোনো কিছু। তারা এই সুন্দর আবহাওয়ায় অনেক কিছু লেখালেখিও করেন। তাই সুফিয়া কামালকে তার সেই একজন কাছের মনে করো ব্যক্তি, আপনজন, তাকে জিজ্ঞেস করছে যে বসন্তকে বরণ করে তুমি কি তাকে বন্দনা করবে না। এই বন্দনা করা মানে কি, বসন্তের উপর ভিত্তি করে তুমি কি কিছু লেখালেখি করবা না। তখন কবির ওই যে ভক্ত, অর্থাৎ ওই তৃতীয় ব্যক্তি যখন এই জিজ্ঞাসা করেছে, তখন কবি কহিল সে স্নিগ্ধ আখি তুলি।
যে আখিতে এত হাসিল কানো। এই আখি মানে কি? চোখ। চোখ যে মনের কথা বলে। তখন কবি তার দিকে তাকিয়ে কি জিজ্ঞাসা করছে? দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার মানে কি? বাড়ি যখন করা হয় খেয়াল করে দেখবা চারিদিকে খেয়াল করা হয় কোন দিকে? দক্ষিণ পাশ। কেননা দক্ষিণী বাতাস বলা হয়, দক্ষিণা বাতাস। দক্ষিণা বাতাস যে বাড়ির মধ্য দিয়ে, যে ঘরের মধ্য দিয়ে প্রবেশ করে, ধরে নেওয়া হয় সেই বাড়ি, সেই ঘর মানে ন্যাচারালি অনেক বেশি ঠান্ডা থাকে। তো এই জন্যে কবির ওই ভক্ত যখন তাকে জিজ্ঞাসা করছে, তখন কবি তার দিকে এরকম তাকায় বলছে, কি বলো তাই নাকি? বসন্তের চারিদিকে এত সুন্দর পরিবেশ, দক্ষিণ দিকের যে দরজাটা ছিল সেটা কি খুলে গেছে? এটা এমনি সে বলার তাই বলছে। মানে বসন্তের বাতাসে দরজা খুলতেই পারে, জানালা খুলতেই পারে, চারিদিকে গাছপালা নতুন করে বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠতে পারে। তাই তিনি জিজ্ঞেস করছেন যে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? তারপর তিনি আবার বলছেন, মানে জিজ্ঞাসা করছেন কবির ভক্তকে। কবি জিজ্ঞাসা করছে, বাতাবি নেবু। নেবু মানে হচ্ছে লেবু। আগের কালের মানুষ, যেমন আমার দাদি, লেবু বলতো না, বলতো নেবু। লবণ বলতো না, বলতো নবন। সরি, নবন বলতো না, বলতো নুন। তোমরা এই শব্দ শুনেছো কিনা জানি না। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? এই যে একটা জিজ্ঞাসা করেছেন তিনি, মানে কবি ভক্তের কাছে কবি জিজ্ঞাসা করছে, কিরে বসন্তকালে তো বাতাবি লেবুর ফুল ফোটে, সেই ফুল কি ফুটেছে? আবার দেখো বসন্তকালে ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ এই সময় তো অনেক আম গাছে মুকুল দেখা যায়, সেই আমের মুকুল কি ফুটেছে? তিনি আবার জিজ্ঞাসা করছেন, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর শব্দের অর্থ কি? সমীর মানে হচ্ছে বাতাস। সমীর শব্দটা দেখে এক ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। এবছর বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়েছে। শুনে অবাক হয়ে যাবা, এই সমীর 4টা থেকে 5টা বিসিএস পরীক্ষায় ভাইবা দিয়েছে, ক্যাডার হতে পারেনি। কিন্তু সে কিন্তু থেমে থাকেনি, একেবারে জীবনের শেষ বিসিএস এসে এবার অ্যাডমিন ক্যাডার আসছে। আমার খুবই কাছের ছোট ভাই, ইউনিভার্সিটির। তো সমীর শব্দটা দেখে হঠাৎ তার কথাটাও মনে পড়ে গেল। তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার মূল কারণ কি? জীবনে আসলে না, সামনে অনেক কঠিন কঠিন সময় তোমাদেরকে এখনো পার হতে হবে। তো এই সকল ছোটখাটো বিষয় নিয়ে তোমরা কখনো পেইন নিবা না। তোমরা এই যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, তোমরা এই কিছু কিছু বিষয় নিয়ে অনেক টেনশন করো। তোমাদের দেখলে আমারই অবাক লাগে। কি এক জায়গায় মডেল টেস্ট দিছো, আজকে পরীক্ষা খারাপ হয়েছে, তার জন্য খাওয়া ঘুম নাই, টেনশন করছো। আরে বেটা, তুমি যে মডেল টেস্ট দিয়ে আসছো, ওই প্রশ্ন পরীক্ষা আসবে এমন কোন নিশ্চয়তা আছে? এত টেনশন করো কেন? জীবনে এখনো অনেক বড় বড় পরীক্ষা দিতে হবে রে ভাই। সো আজকে কোন এক কোচিং এ পরীক্ষা দিয়ে আসছো, কোন ভাইয়ার কাছে পরীক্ষা দিছো, বা শিখরে একটা আজকে লাইভ এক্সাম দিছো, সেখানে পরীক্ষা খারাপ হয়েছে, তার জন্য তুমি যে মন খারাপ করে আসছো, আই এম সরি টু সে, এখানে মন খারাপ করার কিছু নাই। আমি যেটা বুঝি, দিন শেষে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টটাই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এইচএসসি পরীক্ষার রেজাল্টটা সবাই দেখবে। তুমি কোথাকার কোন কোচিং এ যে একটা পরীক্ষা খারাপ করছো তাই নিয়ে তোমার মন খারাপ থাকে, এটা আমার দৃষ্টিতে মনে একটা পাগলামি ছাড়া কিছুই না। তো যাই হোক, দক্ষিণ দিকের বাতাসে মানে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তারপর আবার বলছে, এইবার এই যে দেখো, এই একটা জিজ্ঞাসা চিহ্ন, এই একটা জিজ্ঞাসা চিহ্ন, এই একটা জিজ্ঞাসা চিহ্ন, এইগুলো কিন্তু সব কবির জিজ্ঞাসা। কবি তার সেই ভক্তকে এই জিজ্ঞাসাগুলো করেছেন। কি কি জিজ্ঞাসা তাহলে কবি করলেন? বাতাবি লেবুর ফুল ফুটছে, আমের মুকুল কি হয়েছে, দক্ষিণা সমীর তার গন্ধে কি আকুল হয়েছে।
এই তিনটা ছিল কবির জিজ্ঞাসা। ক্লিয়ার? এবার তুমি আমার কাছে বারবার যখন জিজ্ঞাসা করছিলে, ভাইয়া এটা কি হলো, ওটা কি হলো, আপনি না বললেন যে কে মারা গেছে, এটা সেটা, তখন আমাকে কি উত্তর দিতে হবে না? অবশ্যই উত্তর দিতে হবে। অ্যাটলিস্ট তুমি আমাকে ৫টা প্রশ্ন করলে, আমাকে তো একটা প্রশ্ন উত্তর দিতে হবে, যতই আমার মন খারাপ থাকে। তখন দেখো আমি বা কবি কি উত্তর দিচ্ছে। কবি এতক্ষণ আমি একটা ছোট ভুল করলাম। কবি জিজ্ঞাসা, এইবার উত্তর দিচ্ছে কে? সেই তৃতীয় ব্যক্তি, অর্থাৎ কবির সেই ভক্ত উত্তর দিচ্ছে, কি ব্যাপার, তুমি এখনো দেখোনি? অর্থাৎ লিখছেন, এখনো দেখোনি তুমি? কহিলাম কেন কবি আজ। অর্থাৎ কবির ওই তৃতীয় ব্যক্তি, অর্থাৎ কবির সেই ভক্ত বলছে, কি ব্যাপার, চারিদিকে এত সুন্দর বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ফুটেছে, দক্ষিণা সমীরে চারিদিকে ভরপুর, আর তুমি এখনো দেখোনি? অর্থাৎ কবির ওই ভক্ত কেন জানি অবাক হয়ে গেছে এটা শুনে। চারিদিকে বসন্তের এত সুন্দর পরিবেশ, আর তুমি এগুলো এখনো ফিল করছো না, এত সৌন্দর্য অবলোকন করছো না, কি তুমি কেমন মানুষ বুঝলাম। তখন দেখো কবির ভক্ত আরো কি বলছেন, এমন উন্মনা তুমি। উন্মনা মানে কি? উন্মনা মানে হচ্ছে কেয়ারলেস বা ইনডিফারেন্ট, যেটা ইংরেজিতে বলে, বাংলায় হচ্ছে উদাসীন। কবি ভক্ত তাকে বলছে, কি ব্যাপার, তুমি এত উদাসীন কেন? কোথা তব নব পুষ্প সাজ। পুষ্প সাজ মানে কি? ফুলের সাজ। এক কথায় যদি বলি, ফুলের বাহার। কি এক গান আছে না, গুলবাহার? আচ্ছা, তাহলে পুষ্প সাজ মানে কি? ফুলের বাহার। তাহলে কবি ভক্ত কি বলছে, কি ব্যাপার, তুমি এত উদাসীন কেন, চারিদিকে ফুলের এত সমারোহ, তুমি এখনো দেখোনি? এরপরে যখন ওই তৃতীয় ব্যক্তি বা কবি ভক্ত যখন তাকে এই কথাগুলো বলল, তখন কবি অনেকটা নিরাসক্ত, অনেকটা কেয়ারলেসলি দূরের দিকে চাহিয়া, অর্থাৎ কহিল সে সুদূরে চাহিয়া। অর্থাৎ মনে করো যে তৃতীয় ব্যক্তি বারবার কবির কাছে জিজ্ঞেস করছে, তখন ওই দূরের দিকে তাকায় কবি বলছে, কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। অলক মানে কি? যা দেখা যায় না, যা দেখা যায় না, অলক। পাথার মানে কি? পাথার মানে হচ্ছে সমুদ্র। সমুদ্র মানে অনেকেই জানেন, কিন্তু পাথার শব্দের অর্থ আপনারা অনেকেই জানেন না। তাহলে কবি ভক্ত যখন কবিকে এইভাবে জিজ্ঞেস করছিলেন, তখন কবি অনেকটা দূরের দিকে তাকিয়ে এবং অদৃশ্য এক সমুদ্রের দিকে এমন ভাবে, সমুদ্র ঠিক না, জাস্ট বাইরের দিকে তিনি এমন ভাবে তাকিয়ে আছেন যে আসলে কেমন জানি উদাসীন ভাবে তাকিয়ে আছেন। তখন তিনি আবার, অর্থাৎ কবি আবার কবি ভক্তকে জিজ্ঞাসা করছে, বা ওই তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, তরি তার এসেছে কি? তরি মানে কি? এই তরি মানে হচ্ছে মূলত নৌকা। তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? তার মানে কবি জিজ্ঞাসা করছে, কিরে তরি কি এসেছে? এই তরি মানে কিন্তু নৌকা, কিন্তু বাস্তবে এই কবিতায় তরি বলতে বোঝানো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অর্থাৎ বসন্তের যে সৌন্দর্য, সেটা কি বাস্তবে এসেছে? বসন্তের যে একটা আগমনী গান রয়েছে, সেটা কি চারিদিকে আসলে সেভাবে বিরাজ করছে?
দেখো তুমি বলতে পারো যে ভাইয়া এত সহজ কথা কবি এভাবে কেন লিখছেন? দেখো আসল কথা কি জানো? কবিরা তো মনে করো যে তোমার আমার মতোই মানুষ। কিন্তু তারা যখন একটা ছন্দ লেখেন, একটা কবিতা লেখেন বা কোনো কিছু লেখেন, তখন তারা একটু মানে আর্টিস্টিক ওয়েতে লেখার চেষ্টা করেন। তুমি আমি যদি বলতাম, লিখতাম তখন দেখবো অ্যাজ ইউজুয়াল এইভাবে আমরা লিখতাম। বসন্তের গান, সমুদ্র, ফুলের বাহার, তাই না? কিন্তু দেখো কবি এইভাবে লিখেছে। এখন লিখেছে তাতে কি হয়েছে? আমরা বুঝতে পারছি কিনা দিস ইজ ইম্পোর্টেন্ট। কবি কবির ভাষায় লিখছে, আমরা আমাদের ভাষায় বুঝতে পারছি। আর আমরা যদি বুঝতে পারি দিস ইজ এনাফ। কবি জিজ্ঞেস করছে, বসন্তের চারিদিকে যে সুন্দর আবহাওয়া এটা কি বিরাজ করছে? ডেকেছে কি সে আমারে? ডেকেছে কি সে আমারে? এই সে মানে কি? এই সে মানে কিন্তু বসন্ত ঋতু। অর্থাৎ কবি অনেকটা আক্ষেপের সুরে বলছে, কিরে চারিদিকে এত সুন্দর বসন্তের গান, চারিদিকে এত সুন্দর আবহাওয়া বিরাজ করছে, কই সে কি আমারে ডাকছে একবারও? এখন তুমি বলো তো কবি এই যে একটা কথা বললে, এটা অনেকটা পাগলের মতো কথা মনে হচ্ছে না? যে আরে মনে করো এখন চারিদিকে বর্ষা, বর্ষার কি সৌন্দর্য, এখন বর্ষা কি তোমাকে ডেকে বলবে এই বেটা দেখ আমি বৃষ্টি হচ্ছি, আমার বৃষ্টির কি সুন্দর ঝমঝমানি শব্দ, দেখতে আয়? এখন প্রকৃতি তো তোমাকে ডাকবে না, তোমাকে প্রকৃতির কাছে যেতে হবে। তোমাদের কথা আর কি বলবো, তোমরা এরকম নাদুস নুদুস ছেলে মেয়ে, দুই একদিন একটু বৃষ্টিতে ভিজবা, একটু প্রকৃতির কাছে যাবা। অনেকে বলবে বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথা হয়, জ্বর হয়, আরে একটু হোক না দুই একদিন, ওতে কিছু যায় আসে না। মানুষ মরে না রে ভাই। বৃষ্টিতে ভিজে দেখো বৃষ্টির একটা সৌন্দর্য আছে। কতদিন খালি পায়ে তুমি ঘাসের উপর হাঁটো না, নিজের কাছে জিজ্ঞাসা করো। কতদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠা দেখো না, একটু দেখো, ভালো লাগবে। বৃষ্টিতে না ভেজো, অন্তত বৃষ্টির পানিতে তোমার পাটা একটু ভিজাবা, দেখবা কি সুন্দর। মানে এই কথাগুলো আমি এই জন্য বললাম, দেখো প্রকৃতির একটা নিরাময়কারী ক্ষমতা রয়েছে। ইংরেজিতে বলে, এটা আলেকজান্ডার ফ্লেমিং এর কথা, নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার। প্রকৃতির একটা নিরাময়কারী ক্ষমতা রয়েছে। প্রকৃতির কাছে যাও, ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয় তোমরা এগুলোর ধারে কাছে না, সারা দিন রাস্তার এ মাথা ও মাথা, এই ব্যাচ ওই ভাই এই স্যার, এর জীবন শেষ। তো পড়তে হবে, আমি বলছি না পড়ো না, তবে প্রকৃতির এই ছোট ছোট জিনিসগুলো অবলোকন করতে হবে। এটা তোমার পড়াশোনা গতিকে আরো বাড়িয়ে দিবে, কমাবে না। মেন্টালি রিফ্রেশ হওয়া ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপস অফ স্টাডিজ। তুমি আমারে বুঝাইতে আসলে হবে না যে 10 মিনিট বিকালবেলা হাঁটাহাঁটি করলে রাত্রে পড়ায় ডিস্টার্ব হয়, এই জ্ঞান তুমি আমারে দিতে আসলে আমি বিশ্বাস করবো। বিকজ ভাই আমি তো লেখাপড়া করে এই পর্যন্ত আসছি নাকি। তুমি একদিন বিকালে বন্ধুদের সাথে একটু আড্ডা দিবা, বা মনে করে একটু আধা ঘন্টা দৌড়াদৌড়ি করবা, খেলাধুলা করবা, দেখবা ওই দিন রাত্রে পড়ার স্পিড থাকে কেমন, 100 একেবারে। আর দেখবা একদিন সন্ধ্যাবেলায় 6টার সময় বসে পড়বা, রাত 9টা 10টার পরে দেখবা আর কোনো এনার্জি নাই। মানে দিন শেষে আমরা তো আসলে ইঞ্জিন না, আমরা তো একটা মানুষ। তো মানুষের যেটা দরকার সেটা তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো? এই কথাটা এই জন্যই বলছি। তো কবি জিজ্ঞাসা করছে, কই বসন্ত ঋতু তো আমাকে ডাকেনি, সে তো আমার কোনো সন্ধান রাখেনি। তখন এই যে কথাগুলো তিনি বললেন, কবি কিন্তু এই যে কথাগুলো এতক্ষণ ধরে কবি বললেন, এই দুইটা লাইন কিন্তু এটার দ্বারা কিন্তু কবির এক ধরনের আক্ষেপ ফুটে উঠেছে। মানুষ যখন তার প্রিয়জন হারানোর বেদনায় ব্যথিত, তখন তার এই তথাকথিত প্রাকৃতিক সৌন্দর্য তার হৃদয়ে স্থান পায় না। এই যেমন আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে, তোমরা এই করো তাই করো। এখন মনে করো হঠাৎ করে আমার একজন প্রিয়জন পৃথিবী থেকে নাই, বিদায় নিয়েছে, এখন আমি তাকে খুব মিস করছি। তাহলে ওই যে আমার কিন্তু খুব প্রকৃতি টানে, বর্ষা বলো, নদী বলো, পাহাড় বলো, ছোট ঘাস বলো, ঘাসের উপরে ছোট বিন্দু, এটা আমাকে খুব টাচ করে। কিন্তু মনে করো গত সপ্তাহে আমার একজন প্রিয় মানুষ মারা গেছে, ফর এক্সাম্পল।
তখন কি ওই ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো আমার মধ্যে কাজ করবে? ইজ ইট রিয়েলি পসিবল? আমার কাছে মনে হয় না। তাহলে এই যে ২ টা লাইন কবি বললেন, এটার মাধ্যমে কি হয়েছে? এক ধরনের আক্ষেপ কিন্তু ফুটে উঠেছে। তখন যখন দেখছে কবির ওই ভক্ত যে কবির কেমন যেন একটা আক্ষেপ, কেমন যেন একটা মেজাজ খারাপ, বিরক্ত প্রকাশ করছে। তখন কবির ওই ভক্ত বলছে, কি বলছে? ওগো কবি, রচিয়া লহ না আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। মিনতি মানে কি? মিনতি মানে হচ্ছে অনুরোধ। কবি ভক্ত বলছে, তুমি রচিয়া লহ, রচিয়া মানে রচনা করা, লহ মানে হচ্ছে নাও, রচনা করে নাও, অর্থাৎ লেখালেখি করো তোমার গীতি, অর্থাৎ চারিদিকে এত সুন্দর বসন্তের আবহাওয়া বিরাজ করছে, তুমি দয়া করে এই বসন্তকে বন্দনা করে কিছু লেখালেখি করো, এটা আমার অনুরোধ। কেননা এই বসন্ত কিন্তু ২ দিন পরে থাকবে না। আমি বুঝতে পারছি তুমি তোমার প্রিয়জন হারানোর বেদনায় ব্যথিত, কিন্তু তারপরও তুমি একটু আমার অনুরোধ রাখো এবং আমার অনুরোধটা রেখে তুমি বসন্তের উপর ভিত্তি করে ২-১ লাইন একটু লেখালেখি করো। এখন লেখালেখি কেন বলছে লিখতে? কেননা কবিদের মূল কাজই তো আসলে লেখা। তো একজন কবির ভক্ত, সে তাকে সেই অনুরোধটা করতেই পারে। আচ্ছা, আমি কমেন্ট বক্সে একটু অন করে দিচ্ছি। আমি যে বেটাটা এতক্ষণ ধরে বক, 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 বক করছি, তোমরা কি আসলে কিছু বুঝতে পারছো নাকি? আমার তো মাঝে, মাঝে মনে হচ্ছে আমি মনে হয় রাস্তায় দাঁড়ায়, দাঁড়ায় বক, বক করছি। কাদের উদ্দেশ্যে বকছি আমিও জানি না। এই একটু কমেন্ট বক্সে জানাও তো। এই যে আমি যেভাবে বুঝাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে, ধরে, লাইন ধরে, ধরে, সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? আমার এই বক্তব্য যদি না বোঝো, তাহলে আমার মনে হয় বই পড়ে বুঝতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। একটু কমেন্ট বক্সে জানাও তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, কথা কি বোঝা যাচ্ছে? আমি কি বোঝাতে পারছি তো? আমি তো আসলে তোমাদের এই কবিতার ক্লাসগুলো টুলো ওইভাবে নেওয়া হয় না আমার। আসলে কবিতা কিন্তু এইভাবে পড়তে হয়। বুঝতে পেরেছো? চাইলে তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, নিয়ে রাখতে পারো, এবং তোমার এই কবিতাটা ভালো লাগছে কি মন্দ লাগছে, যেখানে এর পরেও যদি সমস্যা হয় গ্রুপে আমাকে জানাবা, আমি বুঝাই দিব, সাথে সাথে নাও ১ ঘন্টা পরে। মনে করো আমি বুঝাই দিয়েছি আমার মতো করে, এবার তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পরে জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনি এই জায়গাটা বুঝিয়েছিলেন, আমি বুঝিনি, আমি দেখবা আবার বুঝিয়ে দিব। কিন্তু তুমি যদি আমাকে না জানাও ভাই, তাহলে আমি কি করে তোমাকে বুঝাবে বলো? বুঝতে পারছো? অর্থাৎ জানাতে হবে সমস্যাটা কোথায়, এটা জানাতে হবে, না জানালে তো আসলে হবে না। ওকে, থ্যাংক ইউ। একজন বলছে কি বৃষ্টিতে ভিজে কি জ্বর আসছে। আরে আসুক না, একটু জ্বর হলে কি হয়? মানুষের মানে মানুষের দেখো তুমি, আমাদের স্টেবিলিটি এত বেশি, আমরা দেখো কত উল্টাপাল্টা খাবার খাচ্ছি। বাঙালি তো টাকা দিয়ে বিষ কিনে খায়। তো কি হয়েছে? মানুষ মরছে, একটু অসুস্থ হয়ে যাচ্ছে, কি হয়েছে? কিছুই যায় আসে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই প্রকৃতির এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে উপভোগ করতে হবে ভাই, বিকজ দিন শেষে এটা অনেক গুরুত্বপূর্ণ। সামিয়া বলছে আম্মু ভিজতে দেয় না। ভালো কথা, আম্মু ভিজতে দেয় না, খুব ভালো কথা। আমি তো বলিনি সবাইকে ভিজতে। বৃষ্টিতে হাতটা একটু ভিজাবা, বৃষ্টিতে পা ভিজাবা, বৃষ্টির পানি মুখে দিবা। দেখবা তুমি কিন্তু জানো না, বৃষ্টির পানি মুখে দিলে কিন্তু মুখ কিন্তু একেবারে ফর্সা হয়ে যায়। অর্থাৎ বৃষ্টির পানি কিন্তু অনেক মেডিসিন রয়েছে, বুঝতে পারছো? অনেক কেমিক্যাল রয়েছে। সো আমি বলছি না যে ভাইয়া তুমি বৃষ্টিতে যে ভেজো, জাস্ট আমি বলতে চাচ্ছি প্রকৃতির এই ছোট ছোট জিনিসগুলো তুমি অনুভব করবা এবং সেটা হৃদয় দিয়ে অনুভব করবা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। এবার তাহলে দেখি কবির ওই ভক্ত আর কি বলছে। তো কবির ভক্ত যখন এই জিজ্ঞাসা করছে,
তখন কবি আবার বলছে, কবি কি বলছে? মেহেদী বলছে মাগরিবের নামাজের আগে। আরে বাবা শেষ করে দিব, আমাদের ক্লাসে তো 6:15 শেষ, তার মধ্যে শেষ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এত চাপ নিচ্ছ কেন? রিল্যাক্সে থাকো। আমি দেখছো অত চাপ নিচ্ছি না, আমি পড়াচ্ছি, তুমি চাপ নিচ্ছ কেন? তুমি রিল্যাক্সে আমার কথা শোনো শুধু। কবি কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো না হোক এবারে। কবির ভক্ত যখন বারবার তাকে বলছে যে তুমি বসন্তের উপর ভিত্তি করে একটু লেখালেখি করো, তখন কবি বলছে কি, আরে বেটা সব সময় তো লেখালেখি করি, আর কত লিখবো, এবার নাই থাক, আমার আর লিখতে ইচ্ছা করতেছে না, আমার মন মাথা ভালো নাই, মেজাজ ভালো নাই, মানসিক ভাবে সময়টা ভালো যাচ্ছে না। তাহলে এবার বলতে কি বোঝাচ্ছে? এবারের ফাগুন, অর্থাৎ এবারের ফাগুন মাসে আমি নয় নাই লিখলাম, তাতে কি হয়? তখন তিনি আবার বলছে, কবি বলছে কিন্তু, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া। বরিয়া মানে হচ্ছে বরণ করে, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। সরিয়া মানে কিন্তু আপনি ভাবছেন সরে যাওয়া, বেটা একটু সর, এই কিন্তু সেই সরে যাওয়া না, এই সরিয়া মানে হচ্ছে স্মরণ করা। বোঝার চেষ্টা করো, দেখছো আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ আগে ক্লিয়ার করছি ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপরে ওই ওয়ার্ড ওই বাক্যে কি অর্থ বলছে সেটা বোঝার চেষ্টা করছি। কবি বলছে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া। বসন্তকে বরণ করে আনার জন্য আমাকে কেন গান গাইতে হবে? বসন্ত তো কিছুই ভোলেনি, সে তো ঠিকই ফাগুনকে সরিয়া, ফাগুনকে স্মরণ করে বসন্ত চলে এসেছে। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন, এই দুইটা লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আমি যেভাবে কবিতাটা বুঝিয়ে দিচ্ছি, আমি যদি আপনাদের জায়গায় হতাম, আমি বইটা বের করে এখন কবিতার পাশে পাশে এইভাবে এইভাবে লিখে রাখতাম, কিন্তু আমি জানি আপনারা অনেকেই এটা করছেন না, ওই দুই একজন করতেও পারেন, নাও করতে পারেন। আমি জানি না আব্দুল্লাহ আল মেহেদী আপনাদেরকে আহ কিভাবে পড়ান, তবে আমি মনে করি তিনি এইভাবেই পড়ান। তো আপনাদের উচিত হবে যে প্রত্যেকটা ওয়ার্ড একেবারে কবিতার পাশে সুন্দর করে ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে লিখে রাখা, এবং ওই দেখেন এই দুইটা লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, প্রকৃতির স্বাভাবিক নিয়ম। এইটা যখন আপনি কবিতার পাশে লিখে 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 পড়বেন, তখন অটোমেটিক ভাবে আপনার ওই কবিতার প্রতি আর বিরক্তি কাজ করবে না। এখন মনে করো মেহেদী সুন্দর করে কবিতাটা বুঝিয়ে দিল, আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, আপনি যদি সেটা আপনার কাজ প্রপারলি না করেন, মানে আমি বা আব্দুল্লাহ আল মেহেদীকে যদি পানি দিয়ে মিশাই খাওয়াই দিই, এই যে একটা পানির কাপ সুন্দর করে আমি খাওয়াই দিলাম আপনার এর সাথে মিক্সড করে, আমারে কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য দেখেন এইদিকে আপনার দিকে তাকায় রয়েছে, হাসতেছে, আপনি কিন্তু ভালোভাবে কাজ করেন না। সে কথার উদ্দেশ্য হচ্ছে একটাই, ভাই পৃথিবীর প্রত্যেকটা টিচার তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু তোমার যদি চেষ্টা না থাকে বাস্তবে কোনো কাজ হবে না। প্রকৃতির নিয়মে বসন্ত চলে এসেছে। কবি বলছে, কই বসন্তের সময় তো বসন্ত ঠিকই চলে এসেছে, সে তো ফাল্গুনকে স্মরণ করে, অর্থাৎ ফাল্গুন চৈত্র মানে এই দুইটা মাসে তো বসন্তকাল নাকি? ফাল্গুন এবং চৈত্র, ফাল্গুন মাস আর চৈত্র মাস মিলে বসন্তকাল, এটা জানো তো? গুড। তাহলে এই দুইটা কাল সে তো ঠিকই তার কাজ করে যাচ্ছে, প্রকৃতি তো থেমে নেই, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই প্রকৃতি চলছে। তাহলে আমি কেন
আমি যদি আজকে বসন্তে লেখালেখি নাও করি তাতে সমস্যা কোথায়? প্রকৃতির কাজ প্রকৃতি করে যাচ্ছে, সে তার সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। তখন কবির ভক্ত আবার কি বলছে দেখো, কহিলাম, কবির ভক্ত কি বলছেন, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলা বৃথায়। অর্থাৎ কবির ভক্ত বলছে, এই তুমি কি রাগ করছো প্রকৃতির উপর? প্রকৃতির নিয়মে বসন্ত এসেছে, কিন্তু তুমি তো কোনো কিছু লেখালেখি করছো না, তুমি পুরোটাই একেবারে বৃথা সময় নষ্ট করছো। তখন কবি অনেক হেলার স্বরে বলছে, বৃথা কেন ফাগুন বেলায়? কবি বলছেন, ফুল কি ফোটেনি শাখে? অর্থাৎ বসন্তের যে ফুল সেটা কি ফোটেনি? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? পুষ্পের আরতি, পুষ্পারতি মানে হচ্ছে ফুলের বন্দনা বলা যাবে না, পুষ্পারতি অর্থাৎ ফুলের মাতামাতি। অর্থাৎ ঋতুর রাজন বলতে কাকে বোঝানো হচ্ছে? ঋতুর রাজন বলতে বোঝানো হচ্ছে বসন্তকালকে। কবি বলছেন, বসন্তে কি ফুলের মাতামাতি আমার জন্য থেমে আছে বেটা? বসন্তের চারিদিকে কোকিলের এত সুন্দর কুহুকু ডাক, ওইটা কি থেমে আছে? বসন্তে যে এত সুন্দর মৃদুমন্দ বাতাস, ওইটা কি থেমে আছে? ঋতুর রাজন অর্থাৎ বসন্তকালের যে স্বাভাবিক বিচরণ, সে কি থেমে আছে? একটু নেই। মাধবী কুড়ের বুকে গন্ধ নাহি, মাধবী হচ্ছে একটা সুন্দর ফুলের নাম, ফুল। তো মাধবী ফুলের যে সুন্দর গন্ধ, সেই গন্ধ কি সে ছড়াচ্ছে না? করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য মানে কি? অর্ঘ্য শব্দের দুইটা অর্থ আছে, অঘয় রেফ জফলা দিয়ে একটা অর্থ, আর অঘয় রেফ একটা অর্থ। এই অর্ঘ্য মানে হচ্ছে কোনো কারো কিছুর উদ্দেশ্যে কোনো কিছু প্রদান করা। অর্থাৎ বসন্তের উদ্দেশ্যে সে কি তার কোনো কিছু প্রদান করেনি? তখন কবির ভক্ত আবার বলছে, হোক না, তবু বসন্তের প্রতি কেন তব এই তীব্র বিমুখতা? বলছে যে যা হওয়ার হয়ে গেছে, প্রকৃতির মতো প্রকৃতির নিয়মে সবই চলছে। তো কবির ওই ভক্ত বলছে, ঠিক আছে সবই বুঝলাম তোমার কথা, কিন্তু বসন্তের প্রতি তুমি এত উদাসীন কেন, এত বিমুখ কেন? এই বিমুখতা মানে হচ্ছে উদাসীনতা। তো বলতেই পারে যে বেটা, কবিকে বলতেই পারে যা হওয়ার হয়েছে, কিন্তু তোমার বসন্তের প্রতি এত উদাসীনতা কেন? কবির ভক্ত আবার বলছে, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? ব্যথা বানানটার দিকে একটু খেয়াল রাখবেন। ব্যথা বানান অনেক বড় বড় পণ্ডিতও কিন্তু ভুল করে। ব্যথা, ব্যবসা, ব্যবধান, এই বানানগুলো কিন্তু জফলের পরে আকার হবে না। ওকে, কহিল সে কাছে সরে আসি, ভালো কথা। তখন বারবার যখন কবিকে রিকোয়েস্ট করা হচ্ছে, তখন কবি বাইরের দিকে উদাসীন হয়ে তাকিয়েছিলেন। তখন তিনি আরেকটু কিছুটা তার কাছে আসলেন, এসে একটা কথাই বললেন। কবির বক্তব্য, এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে। কবি দেখো কি বলতে চাচ্ছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। উত্তরি মানে কি? উত্তরি মানে হচ্ছে উত্তরীয় বা চাদর।
মাঘের সন্ন্যাসী কি দরকার নেই, সন্ন্যাসী বানানটা মাথায় রাখেন। গত 10 বছরে বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্ন্যাসী শব্দটার বানান অন্তত 20 থেকে 30 বার এসেছে, বলে দিলাম। কবি কি বলছে দেখো তার ভক্তের উদ্দেশ্যে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এই যে দেখো, একেবারে কবিতার শেষ পর্যায়ে এসে তিনি একটা কথা স্বীকার করে নিয়েছেন, তার প্রাক্তন স্বামী বা প্রাক্তন সবচেয়ে স্বজন কাছের ব্যক্তি নেহাল হোসেনের কথা তার খুব মনে পড়ছে এবং তিনি তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না। এবার এইটা বোঝানোর জন্য দেখো এই দুইটা লাইনের কবি আশ্রয় নিয়েছেন এবং এই দুইটা লাইনকে আমরা বলতে পারি এক প্রকার তিনি উপমা ব্যবহার করেছেন। উপমা জিনিসটা কি বুঝাই দিচ্ছি, ঠান্ডাভাবে বোঝেন। শীতের শেষে আপনি জানেন তো পৌষ মাস আর মাঘ মাস মিলেই হচ্ছে শীতকাল হয়। শীত তো এখন বাংলাদেশে আসলে কোনো আবহাওয়া ঠিক নাই, তবে সাধারণত মাঘ মাসে সবচেয়ে বেশি শীত পড়ে। তো সেই মাঘকে তিনি তুলনা করেছেন মাঘের সন্ন্যাসী হিসাবে। সন্ন্যাসী জিনিসটা কি, যাদের সংসার ধর্মের প্রতি আসলে অত টান মায়া মমতা নাই, ওই চারিদিকে ঘুরঘুর করে বেড়ায়, জীবনের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা কিছু নাই। তো কবি বলতে চাচ্ছেন কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, মানে কুয়াশার চাদরের নিচে মাঘ মাস চারিদিকে বিচরণ করছে এবং সেই মাঘের যে সন্ন্যাসী, অর্থাৎ কুয়াশাকে নিয়ে, কুয়াশার চাদরকে নিয়ে যে সন্ন্যাসী উদাসীন ভাবে সামনের দিকে চলে যাচ্ছে, সে কিভাবে যাচ্ছে, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ পুষ্প শূন্য মানে কি, এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম বসন্তের কি সুন্দর ফুল, কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর ভালো লাগার পরিবেশ, কিন্তু কবি বলছে যে মাঘের সন্ন্যাসী পুষ্প শূন্য দিগন্তের দিকে চলে গেছে। পুষ্প শূন্য দিগন্ত মানে কি, যেদিকে কোনো ফুল নেই, যেদিকে কোনো সুন্দর আবহাওয়া নেই, যেদিকে এই যে বসন্তের এত সুন্দর প্রকৃতির যে খেলা কিছুই নেই, একেবারে কেমন জানি সে একেবারে দিগন্তের সাথে মিশে গেছে। এবং কিভাবে মিশে গেছে, একেবারে রিক্ত হস্তে হাঁটতে হাঁটতে ওই সন্ন্যাসী চলে গেছে। এখানে মাঘের সন্ন্যাসী বলতে কবি কিন্তু এক অর্থে তার প্রাক্তন স্বামীর কথাও এখানে তুলে এনেছেন। এবং এই রিক্ত হস্তে চলে গেছে কে, ওই মাঘের সন্ন্যাসী। এবং ওই মাঘের সন্ন্যাসী বলতে এখানে কিন্তু মূলত প্রাক্তন স্বামীর কথা বলা হচ্ছে এবং তার কথাই আজ মনে পড়ছে এবং যাকে কবি কোনোভাবেই ভুলতে পারছেন না। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। এবার আপনাদের কাজ হবে হচ্ছে আপনি সুন্দর করে কবিতাটা আগে ভালোভাবে পড়বেন, জানবেন, বুঝবেন, তারপর আস্তে আস্তে একটু নিজেকে সময় দিতে হবে, একটু সময় না দিলে হবে না। এখন আমি ধরে নিচ্ছি ভাইয়া তো সুন্দর করে বুঝিয়ে দিলেন, এবার আমি কিভাবে বাসায় পড়বো? আমি পড়বো হচ্ছে, দেখো ভাইয়া যেভাবে আস্তে 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 বুঝিয়ে দিলেন, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, এরপরও আপনি দেখবেন
বাসায় যখন আপনি পড়তে যাবেন, আপনার দুটো একটা শব্দে আটকিয়ে গেছেন, আপনি সাথে সাথে যে শব্দার্থ বা টিকাগুলো রয়েছে, আপনি শব্দার্থের কাছে চলে যাবেন। প্রত্যেকটা শব্দের অর্থ আপনি সুন্দর করে আপনার প্রত্যেকটা কবিতার শেষে, প্রত্যেকটা গল্পের শেষে কিন্তু শব্দার্থ এবং টিকা দেওয়া থাকে। এই শব্দার্থ বা টিকা আপনি সুন্দর করে আগে পড়েন, আগে বোঝেন, তারপরে আস্তে আস্তে কবিতাটা পড়েন। এই যেমন মাধবী মানে কি, অর্ঘ্য বিরোচন মানে কি, আমি সব কিছু বলেছি। এবার আমি হঠাৎ করে ধরে নিলাম আপনার কুহেলি শব্দের অর্থটা মনে নাই। আপনি জানেন এই শব্দটা অ্যাডমিশন টেস্টে কতবার এসেছে? কতবার এসেছে? কুহেলি শব্দের অর্থ কি? এবং ওই যে বলেছিলাম কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এটা কিন্তু সৃজনশীলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কতবার যে পরীক্ষায় এসেছে তার কোনো ঠিক নাই। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, এবং সেই আমি বলেছি এখানে সন্ন্যাসী বলতে এখানে তিনি এক প্রকার রিক্ত হস্তে যে চলে গেছে, ইনডাইরেক্টলি তিনি তার প্রিয়তম স্বামীকেও কিন্তু এখানে উল্লেখ করেছেন। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আপনি একটু কল্পনা করলেই হয়। আমাদেরও তো প্রিয় মানুষ আছে, আপনজন আছে, তাই না? তাহলে প্রিয়জন হারানোর বেদনা এখানে কবি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কবিকে জিজ্ঞেস করছে তার এক ভক্ত, আর কবি কি করলেন? তিনি তার মতো করে সেগুলো বারবার বারবার করে বিভিন্নভাবে বুঝালেন। বাস, হয়ে গেল। তো যাই হোক, আমরা যেহেতু কবিতাটা এতক্ষণ ধরে পড়লাম, এটার মূল ভাব আমি আর বলতে চাচ্ছি না। আমি এতক্ষণ অনেকবার অনেকভাবে মূল ভাবটা বোঝাতে চেয়েছি। আমি শুধু আপনাদেরকে যেটা বলবো, যেহেতু আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে এমসিকিউ নাই, কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এ ধরনের প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা কবিতার, প্রত্যেকটা গল্পের কিন্তু একটা সোর্স থাকে, একটা উৎস থাকে। এই উৎসটা আপনি একটু ভালোভাবে পড়বেন। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তাহারই পড়ে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কত সালে? 1935 এবং মাসিক মোহাম্মদী পত্রিকায়। ঠিক আছে, এই তথ্যটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবং সব সময় আমি আপনাদের শুরুতে বলেছিলাম এটা কবিতা বলাটা ভুল হবে, এটা হচ্ছে একটা সংলাপ নির্ভর রচনা। তবে হ্যাঁ, আমরা রচনা না বলে বলবো যে সংলাপ নির্ভর একটা কবিতা। কেন সংলাপ? দেখো, বুঝতেই তো পারলে, কবির ভক্ত বারবার তাকে জিজ্ঞাসা করছে, আর কবি কি করছে সেটার উত্তর করছে। তো এটাকে আমরা সংলাপ বলতেই পারি। তো যেহেতু এটা সংলাপ নির্ভর কবিতা এবং আমরা মোটামুটি ভাবে আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি, এখন আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এই কবিতার উপর ভিত্তি করে আমি এখন কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন আপনাদের দিচ্ছি। চলুন দেখি আমরা সবাই মিলে একটু উত্তর করি। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থাটা বোঝানো হয়েছে? আমরা একটু দ্রুত উত্তর করব সবাই, দ্রুত। থ্যাংক ইউ, আমরা মোটামুটি ভাবে উত্তর পেয়ে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা বুঝতে পারছি এই রচনাতে নীরব বলতে কবির কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া, অর্থাৎ লেখালেখির প্রতি তিনি যে এই মুহূর্তে নীরব আছেন, সাইলেন্ট আছেন, এটাকেই তিনি বোঝাতে চেয়েছেন। সামিউল একটা প্রশ্ন করেছেন, শাখে মানে কি? শাখে মানে হচ্ছে ফুলের কুড়ির যেখানে শাখা যেখানে গজায় সেটাই আর কি। শাখের শব্দটা এসেছে শাখা থেকে। বুঝতে পেরেছ? ওগো কবি, অভিমান করেছো কি তাই? কবির অভিমানের মূল কারণ কি?
উপমা জিজ্ঞাসা করেছো। বন্দনা মানে কি? বন্দনা মানে হচ্ছে কারো প্রশংসা করা। অভিমান, অভিমানের মূল কারণ কি কবির বলো তো? অপশনগুলো একটু দেখতে দেখতে বড়। ইন্টারমিডিয়েটে যদিও এমসিকিউ আসে না, কিন্তু এই প্রশ্নগুলো আমরা করছি আমি এই জন্য রেখেছি যে তুমি অ্যাকচুয়ালি কবিতাটা কতটা বুঝতে পেরেছো এটা দেখার জন্য। বুঝতে পারছো? তার অভিমানের মূল কারণ ছিল ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে, তাই এটাই মূলত তিনি বোঝাতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, তাহারেই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? খুবই স্মার্ট একটা কোশ্চেন। একজন বলছেন শান্ত কবি 2টা বিয়ে করেছিলেন। হ্যাঁ, তার পরবর্তী জীবনে তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কি হয়? মানুষ কি তার প্রাক্তনকে কি মনে করতে পারবে না? এখন তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। তো কি হয়েছে? মানুষের ভিতরকার আবেগ মানুষ লেখার মাধ্যমে ফুটায় তুলতেই পারে। আর সাহিত্য, একটা কথা মনে রাখবা, একজন মানুষ যদি জীবনে ব্যথা না পায়, কষ্ট না পায়, আঘাত না পায়, তার ভিতর থেকে সাহিত্য কখনোই ফুটে ওঠে না। আজকে রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ হয়েছেন? রবীন্দ্রনাথের জীবনে যে ব্যথা, তার যে কষ্ট, আমরা শুধু মনে করি যে তিনি জমিদারের পুত্র ছিলেন, তার সারাটা জীবন মনে অনেক স্মুথ গেছে। না, রবীন্দ্রনাথ তার জীবনের প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে, নিকট আত্মীয়ের কাছ থেকে, নিকট আপনজনের কাছ থেকে, সবার কাছ থেকে জীবনে ব্যথায় ব্যথিত হয়েছেন। এই জন্যেই সেটার উপর ভিত্তি করে কিন্তু তার ভিতর থেকে এত লেখা এসেছে। আমরা কাজী নজরুল ইসলামের কথা বলতে পারি। কাজী নজরুল ইসলাম একেবারে জন্মের পর থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন তিনি কিন্তু অনেকভাবে, অনেক কষ্টে কিন্তু তার দিন কেটেছে। আর সেজন্যই কিন্তু তার লেখনীর মাধ্যমে সেটা কিন্তু ফুটে উঠেছে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকে বোঝানো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তো খুব ভালো বুঝতে পারছো দেখছি। তাহারে পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে? কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, তাই তো? কুহেলি উত্তরি তলে কে? মাঘের সন্ন্যাসী। রাজিন ইসলাম বলছেন রবীন্দ্রনাথের নিয়ে একটু সন্দেহ আছে। না, রবীন্দ্রনাথের নিয়ে আমি যদি কথা বলি আধা ঘন্টা লাগবে বলতে। রবীন্দ্রনাথ তার নিকট সবার কাছ থেকে কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। তিনি তার এক জামাইকে পাঠিয়েছিলেন আমেরিকায় পিএইচডি করতে। সেই জামাই তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন এবং একটা পর্যায়ে এমন হয় যে তার মেয়ের সাথে সেই জামাইয়ের সম্পর্ক অনেক খারাপ হতে থাকে। এরকম অনেক গল্প আছে, এটা একদিনে এখন 5 মিনিটে শেষ করা যাবে না। তাহারেই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা রয়েছে? নুজহাত একটা প্রশ্ন করছেন, আকুল মানে কি? আমি বললাম আমার আকুল আবেদন। তার মানে কি? আমার একান্ত আবেদন, আমার খুব আবেদন, ভিতর থেকে আপনাকে আরো অনুরোধ করছি। সো তাহারে পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা রয়েছে? সবাই আমরা জানি বসন্তের প্রতি তার একটা উদাসীনতা রয়েছে। ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। এখানে সে কে? আমি যখন কবিতাটা পড়িয়েছিলাম, কবিতার মধ্যে কিন্তু বলেছিলাম এই সে বলতে কাকে বোঝানো হচ্ছে। আমরা একটু দ্রুত উত্তর করি, একটু পরেই ইতিমধ্যে অনেক জায়গায় আজান দিয়ে দিয়েছে। আমরা একটু পরেই একবারে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আশা করছি নামাজে ব্রেক আর এখন দেওয়ার দরকার হবে না। ওকে, এখানে আমরা বুঝতে পারছি বসন্ত ঋতুর কথা বলা হচ্ছে। তরি তার এসেছে কি? তাহারে পরে মনে কবিতায় তরি কিসের প্রতীক? বসন্তের প্রতীক। ওকে, থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনারা তো সবাই জানেন আপনাদের জন্য কিন্তু এখন সুন্দর একটা আর্লি বার্ড অফার কিন্তু চলছে। সো আমি এটা নিয়ে খুব বেশি কিছু আর বলতে চাচ্ছি না, আপনারা কম বেশি সবাই জানেন। সো আমার কাছে মনে হয় এটা একটা গ্রেট অফার তোমাদের জন্য। তোমরা এটাতে ভর্তি হয়ে গেলে দেখো কত কিছু পেয়ে যাচ্ছ, শিকড় টি-শার্ট, বাংলাদেশের ম্যাপ, ফাইনাল মডেল টেস্ট এবং ওএমআর সহ। সো যেহেতু তোমরা এটা নিয়ে অনেক কিছু জানো, অনেক কিছু বোঝো, একটাই কথা বলবো, সেটা হচ্ছে সময় থাকতে ভর্তি হয়ে যাওয়াটাই কিন্তু উত্তম। ওকে, সো আমাদের হাতে এখনো 2টা মিনিট সময় আছে। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো কনফিউশন থেকে থাকে
আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। আফরিন বলছে হেলা মানে কি অবহেলা? অবশ্যই। হেলা মানে অবহেলা করা। ওকে, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা বলো। এখনো ২ মিনিট সময় আছে তোমাদের জন্য। ডোন্ট ওয়ারি। আচ্ছা এখন বলো, কবিতাটা আগে যতটা কঠিন লাগতো, আজকে আমি যেভাবে বুঝিয়ে দিলাম, এরপরে কি একটু হলেও সহজ হয়েছে? আগের থেকেও একটু সহজ হয়েছে কিনা সেটা বল। এই যে আজমাইন বলছে অর্ঘ মানে কি? ভাই আমি অবশ্যই বলেছি, আরেকবার এখন বলবো না। অর্ঘ শব্দের অর্থ শব্দার্থে রয়েছে। তুমি দয়া করে শব্দার্থটা একটু দেখে আসো। আমি আজকে ক্লাসে একটা কথা বারবার বলেছি, আমি ধরে নিচ্ছি আমি একটা শব্দের অর্থ জানি না। কবিতার শেষে তো শব্দার্থ রয়েছে। আমি সেখানে চলে যাই। সেখান থেকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ঠিক আছে মিশাইল, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। ডোন্ট ওয়ারি। আমারই বলা কথার মধ্যে একবার মনে হয় বলছি তোমাদের এমসিকিউ। আরে তোমাদের তো এমসিকিউ আছে আমি জানি তো। প্রথম পত্রে ৩০ নম্বর এমসিকিউ আর ৭০ নম্বরে হচ্ছে সৃজনশীল। তাই তো? আমি সবই জানি। হয়তো মনে হয় এক ফাঁকে বলা হয়ে গেছে। আমি ভাবছি অ্যাডমিশনকে উদ্দেশ্য করে বলছিলাম মনে হয় কথাটা। তো যাই হোক, আমরা দেখতে, দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর সময় ক্ষেপণ করছি না। অনেকদিন পর তোমাদের সাথে ফার্স্ট ওভার ক্লাসে আসলাম। ভালো লাগলো অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।